সুপ্রিয় দর্শক শ্রোতা, দীর্ঘ বিরতির পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে বিশেরবাসী মিডিয়ার নিউজ24 ওয়েবসাইট থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। বন্ধুরা, 2024-এ বাংলাদেশে পালাবদলের রেশ কাটতে না কাটতেই আমেরিকার পালাবদল একদম তরতাজা আলোচিত ঘটনা। যুদ্ধ না শান্তি, ট্রাম্পের রাজকীয় প্রত্যাবর্তন আমরা সবাই জানি। তার এই ক্ষিপ্রতা, তার এই অভিনব অঙ্গভঙ্গি, বডি ল্যাঙ্গুয়েজ সবকিছুই মানুষের দৃষ্টি কাড়ে সব সময়। এবারও তার ব্যতিক্রম হয়নি। সব আলোচনা ছাপিয়ে বর্তমানে স্বর্গরাজ্য খ্যাত আমেরিকা অভিবাসীদের মাথায় গণবহিষ্কার আতঙ্ক। কানাডা থেকে সংযুক্ত হবেন কিছুক্ষণের মধ্যেই আমাদের বন্ধু প্রতিম, অত্যন্ত মেধাবী সাংবাদিক প্রদীপ দাস। ইতিমধ্যে যুক্ত হয়েছেন দস্তগীর জাহাঙ্গীর, ডাকনাম তুগরিল, আমাদের প্রিয় তুগরিল। তুগরিল সম্পর্কে বিশদ বর্ণনা না দিলেও চলবে আশা করি, কারণ যারা বাংলাদেশের এই রাজনৈতিক সচেতন মানুষ সবাই তাকে এক নামে চিনেন। বিশেষ করে হোয়াইট হাউসে তার সবচেয়ে কর্মচাঞ্চল্য, তার যে ক্ষিপ্রতা, প্রশ্ন জর্জরিত করেন মুখপাত্রকে, পররাষ্ট্র মুখপাত্রকে, স্টেট ডিপার্টমেন্টের যে ব্যক্তিটি সকলের দৃষ্টি কেড়েছেন, সেই মানুষটি আজকে অনেক দিন পর আমাদের সামনে, দর্শক শ্রোতাদের সামনে বিশেরবাসী.com এবং নিউজ24 ওয়েবসাইটের সামনে উপস্থিত হয়েছেন। দস্তগীর জাহাঙ্গীরকে জানাচ্ছি স্বাগত এবং শুভেচ্ছা। দস্তগীর জাহাঙ্গীরের কিছু সংক্ষিপ্ত পরিচয় আমি একটু যুক্ত করতে চাই, কারণ এই তারকা হয়ে ওঠার আগে তার ছোট্ট একটি পরিচয় ছিল। সেটি হচ্ছে বাংলাদেশ থেকে পরিচালিত বিশেরবাসী.com, বিশেরবাসী হট নিউজের ওয়াশিংটন ডিসির ব্যুরো চিফ হিসাবে সে প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে অত্যন্ত দায়িত্বশীলতার সাথে কর্তব্য পালন করে যাচ্ছেন এখনো অবধি। এবং ইতিমধ্যে তার মুকুটে পালক সংযুক্ত হয়েছে যে কয়টি উল্লেখযোগ্য, তার মধ্যে তিনি হলেন, আপনারা জানেন, দীর্ঘদিন, বেশ কিছুদিন, কয়েক বছর যাবত বাংলাদেশের মেন স্ট্রিম সময় টিভির হোয়াইট হাউস করেসপন্ডেন্ট ছিলেন। তারপর এখন তিনি কি দায়িত্ব পালন করছেন যদি বলি, ইউএস ব্যুরো চিফ, হোয়াইট হাউস করেসপন্ডেন্ট এট প্রেস এক্সপ্রেস, মিডল ইস্ট বেসড একটি মিডিয়া। তারপর এডিটর দি ভয়েস নিউজ, ইউএস বেসড মিডিয়া। আমি এই সুযোগে আজকে বলতে দ্বিধা নেই, আমাদের আজকের মুখ্য আলোচক হিন্দু লাইফস ম্যাটারের কর্ণধার প্রদীপ দাস। যেহেতু তিনি আমাদের নির্ধারিত সময়ে সংযুক্ত হতে পারেননি, ইনি ইতিমধ্যে মেসেজ পাঠিয়েছেন, বিশেষ কারণে তার একটু বিলম্ব ঘটতে যাচ্ছে। আমরা ইতিমধ্যে আমাদের দ্বিতীয় আকর্ষণ তুগরিলের কাছে জানতে চাইব, মিস্টার তুগরিল, আপনি তো নিয়মিত স্টেট ডিপার্টমেন্টে নিউজ কভার করেন, পররাষ্ট্র মুখপাত্রের প্রশ্ন উত্তর পর্ব আপনি সবসময় কভার করে আসছেন, এবং আপনি আজকে আপনার একটি প্রশ্নোত্তর পর্ব ছিল, সেখানে সম্ভবত যিনি মুখপাত্র ছিলেন তার পরিচয় এবং তাকে আপনি কি প্রশ্ন করেছেন, উত্তরে কি দিয়েছেন, বাংলাদেশ প্রসঙ্গে আপনি এই কথাগুলো, প্রশ্ন উত্তর এবং প্রশ্নগুলো যদি আপনি সবিস্তারে বাংলাদেশের এবং বিশ্বের সকল দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি একটু পুনর উক্তি করেন, আমি আপনাকে সেই অনুরোধ করছি। তুগরিল, দস্তগীর জাহাঙ্গীর, বলুন আজকের প্রশ্নোত্তর পর্বের কিছু অংশ বিশেষ।
শুভেচ্ছা সকলকে যারা news24 ওয়েবসাইট এই মুহূর্তে দেখছেন। আমি যুক্ত হয়েছি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি থেকে। সাংবাদিকতার হাতেখড়ি আমাদের সকল জনের প্রিয় news24 ওয়েবসাইট সহ বিশ্বেরবাসী যে মিডিয়া হাউস এর কর্ণধার এবং প্রকাশক এবং সম্পাদক আমার শ্রদ্ধেয় বড় ভাই সুভাষ সাহা, যার হাত ধরে এই সাংবাদিকতার জগতে আমার প্রবেশ আজ থেকে অনেক বহু বছর আগে। আমি যে কাজগুলো এখন নিয়ত করে যাচ্ছি তার বিষয়টি হলো যে অনেকেই অনেকভাবে হয়তোবা আপনারা ভাবেন যে রিজিড কিছু কাজ আমার দ্বারা হয়। সেই জন্য আমি আগেই বলে রাখি যে আমি একদমই কানা বাংলাদেশ সম্বন্ধে আমি একদমই মৌলবাদী। বাংলাদেশের সাথে আমার কোনো আপোষ নেই। সেই জন্যে যত দিন যায় আমি প্রতিদিনই যে বিষয়টা অবলোকন করি, চেষ্টা করি দেখার জন্য যে বাংলাদেশের মানুষের অধিকার, বাংলাদেশের গণতান্ত্রিক অধিকার, মত প্রকাশের অধিকার এবং আন্তর্জাতিক ডিপ্লোমেসি, পলিটিক্স এন্ড পলিসির উপর হোয়াইট হাউস, স্টেট ডিপার্টমেন্ট, পেন্টাগন, দ্য হিল, ক্যাপিটাল হিল এন্ড জাতিসংঘে প্রশ্ন রাখার চেষ্টা করি প্রতিনিয়ত। সেই সুবাদে আমার গত কালকের যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে আমাদের পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেলের কাছে। আসলে গতকালকের সিনারিওটা আরেকটু আমাদের যারা শুনছেন শুধু সংবাদই তারা শুনতে চান না, হয়তো বা সংবাদের পিছনের সংবাদটা আরো ইন্টারেস্টিংলি তারা জানতে চান। সেখানে আসলে সুযোগ পাওয়া, প্রশ্ন করার মতন সুযোগ তৈরি করা একটি বিরাট দৌড়। হ্যাঁ, দৌড়। এই দৌড়ে আসলে যারা সিনিয়র সাংবাদিক থাকেন, সিনিয়র বলতে পৃথিবীর প্রতিষ্ঠিত গণমাধ্যমগুলো তাদের সাংবাদিকরা প্রশ্ন রাখেন এবং তাদেরকে বিশেষ সুযোগ দেওয়া হয়, এটি আমার ধারণা, প্রিভিলেজ দেওয়া হয়। সেখানে বাংলাদেশের সাংবাদিকতায় বাংলাদেশ নিয়ে প্রশ্ন তোলা আসলেই একটি প্রথম জয় লাভ হলো যে আমি প্রশ্নটার সুযোগ পেলাম, এটাই হলো জয় লাভ। তারপর প্রশ্ন করতে পারলাম কিনা বাংলাদেশ শব্দটা বলাই হলো প্রথম জয় লাভ। সেই সুবাদে গতকালকের পরিস্থিতি আসলেই ছিল, আপনারা জানেন যে ট্রানজিশন পিরিয়ড চলছে, যে আমেরিকাতে এই মুহূর্তে দুইজন প্রেসিডেন্ট, একজন প্রেসিডেন্ট যিনি দেশ চালাচ্ছেন, আরেকজন প্রেসিডেন্ট ইলেক্ট। উনি ধীরে ধীরে তার ক্যাবিনেট তৈরি করছেন এবং বিভিন্ন জায়গায় ওনাদের লোকেদের কাছে ট্রানজিশন হচ্ছে। আমার মনে হচ্ছে ঠিক স্টেট ডিপার্টমেন্টের প্রেস ব্রিফিং এর রুমটার একই অবস্থা, কারণ কালকে আমাদের নির্দিষ্ট সময়ে আমরা আমাদের প্রেস ব্রিফিং যিনি করবেন তিনি উপস্থিত হতে পারেননি, ওনার কিছু সময় লেগেছে। তারপর আমাদের উপস্থিত মানুষ সাংবাদিকদের মাঝে আপনারা জানেন যে মিডল ইস্ট সহ, ইউক্রেন সহ, গাজা, প্যালেস্টাইন, লেবানন, চায়না এন্ড ইরান, এই সকল নিয়ে প্রশ্নবাণে ওনাকে জর্জরিত করার ফাঁকে আমার মনে হচ্ছিল যে আজকে আর সুযোগ হচ্ছে না। কিন্তু মনে হয় যে উনি আমার দিকে তাকিয়ে হাসি দিয়ে বললেন ইউ। তখন আমি অনেকটা সাহস পেলাম যে হ্যাঁ, আজকে তাহলে আবার সুযোগ হবে। সমসাময়িক বিষয়টি হলো 10ই নভেম্বর শহীদ নূর হোসেন দিবসে আওয়ামী লীগ একটি সভা বলবো না, সেখানে তারা এই নূর হোসেন দিবস পালনের জন্য তারা ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রথম সমাবেশ বা তাদের কর্মীদের সেখানে উপস্থিত হতে বলে। সেটা নিয়ে বাংলাদেশের গণমাধ্যম সহ বিশ্বের গণমাধ্যম যে সংবাদ আমরা দেখেছি, সেই সংবাদটা ছিল যে এই আওয়ামী লীগের কোনো কর্মী বা তাদের কোনো সমর্থকদেরকে সেখানে উপস্থিত হতে দেওয়া হয়নি
এবং তাদের উপর আক্রমণ করা হয়েছে, গ্রেফতার করা হয়েছে, রক্তাক্ত করা হয়েছে। বাংলাদেশের বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যারা সহায়ক শক্তি, যারা এই আন্দোলন করে গত সরকারের পতন ঘটিয়েছেন, তা ওনাদের মৌলিক কথাটি ছিল লিবার্টি, আমাদের স্বাধীনতা। এই লিবার্টি, যখন আমরা শব্দটা লিবার্টি বলি, তখন স্বাধীনতা হলো মৌলিক স্বাধীনতা, মানুষের ফান্ডামেন্টাল রাইটস। মানুষের ফান্ডামেন্টাল রাইটস আমার যা খুশি তাই বলবো, যেটা আইন বিরোধী হবে না, আইনের বিরুদ্ধে হবে না। আমি যদি বলি যে সমস্ত হিন্দুদেরকে হত্যা করতে হবে, তাহলে সেটা আইন বিরোধী, সেটা স্বাধীনতা নয়। আমি যদি বলি যে অমুক পার্টির তারা মিছিল করতে আমরা বাধা দেব বা বাধা দিচ্ছি, সেটা স্বাধীনতা নয়। আমার স্বাধীনতা সেখানে শেষ যেখানে আপনার স্বাধীনতা শুরু। অতএব আমাদের এই লিমিটটা জানতে হবে। সেটাই নিয়ে আমার প্রথম প্রশ্ন বেদান্ত প্যাটেল সাগ্রহে গ্রহণ করলেন। সাধারণত যদি আমি একটা টেন্ডেন্সি বা একটা সিগন্যাল আপনার এখানে সকলের সামনে তুলে ধরতে চাই, সেটা হলো যখনই প্রশ্ন করার পর এই উত্তর হয় যে এই বিষয়ে আমার আর কিছু বলার নেই, তার অর্থ হলো প্রশ্নটাকে উনি গুরুত্ব দিচ্ছেন না। যখনই প্রশ্নটা নিয়ে ওনারা ডিটেইল কথা বলেন, তার অর্থ হলো মার্কিন যুক্তরাষ্ট্র এই বিষয়ে তার মতামতটা ওই দেশের সরকারকে আমাদের মাধ্যমে, গণমাধ্যমের মাধ্যমে পৌঁছাতে চান, এবং তারা একনলেজ করলেন। এবং গতকালকে দুইটি বিষয় উনি সিরিয়াসলি একনলেজ করেছেন। প্রথম যে একনলেজমেন্টটা হলো, উনি বলছেন যে বাংলাদেশের মানুষের সকলের মুক্ত মত প্রকাশের, রাজনৈতিক সমাবেশের এবং এমনি সমাবেশের দায়িত্ব অধিকার রয়েছে এবং সেটা তারা এক্সারসাইজ করবে। এটাই ছিল শব্দটা বলছে, এটাই ছিল যুক্তরাষ্ট্রের সবসময়ের সাপোর্ট বাংলাদেশের জন্য, যেই ক্ষমতায় থাকুক, যে দলই ক্ষমতা, এটা বারবার উনি বলেছেন। এবং সেই সাথে উনি আবারও বলেছেন যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সাথে তাদের যোগাযোগ রয়েছে এবং তারা বারবারই সেটা বাংলাদেশের মানুষের এই অধিকারগুলোকে সুনিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের সাথে তারা শুধু এই মিডিয়া মাধ্যমে নয়, তাদের সরকারি মাধ্যমে উপায়ে তারা যোগাযোগ করছেন। এটা ছিল খুব জোরালো উত্তর। আমরা যারা সংবাদ নিয়ে অ্যানালাইসিস করতে পারি, এবং তারা অবশ্যই এই বিষয়টা বাংলাদেশের গণমাধ্যমের প্রায় সকল গণমাধ্যমে আজকে খুব গুরুত্বের সাথে এই সংবাদটুকু প্রচার করেছে। বিভিন্ন টিভি স্টেশনের ইউটিউব চ্যানেলগুলো তারা একদম পুরো ভিডিওটা করে তাদের নিজস্ব রিপোর্টিং স্টোরি করে প্যাকেজ করে তারা প্রচার করেছেন। এবং এটা থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েটা বোঝা যায়, তাদের মনোভাবটা বোঝা যায় যে বাংলাদেশ সম্বন্ধে তাদের, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে তাদের মনোভাবটা একদম সম্পূর্ণ বোঝা যায়। এটা ছিল প্রথম প্রশ্ন। তারপর দ্বিতীয় প্রশ্নের বিষয়টা আমি যদি এখন তুলে ধরি, সেটা ছিল যে আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণের পর প্রথমেই 20 জনের মতন বাংলাদেশের সাংবাদিকদেরকে হত্যা মামলায় গ্রেফতার করে জেলে রাখা হয়। সাংবাদিকতা আমেরিকার একটি কথা আপনার মাধ্যমে, দাদা আপনার মাধ্যমে আমাদের শ্রোতা মণ্ডলী এখন যারা শুনছেন বা ভবিষ্যতে যারা শুনবেন, অন দ্য রেকর্ড আমি বলতে চাই যে আমেরিকার কিছু বিষয় হলো যে আমেরিকার কিছু বিষয় এমন প্রথিত যেসবগুলো এই সেন্টেন্সিং দিয়ে বোঝা যায় আসলে তারা কি মিন করে। তাদের প্রথম কথাই হলো যে সাংবাদিকতা কোনো ক্রাইম নয়, জার্নালিজম ইজ নট এ ক্রাইম। আর অর্থ হলো যে যদি আমাদের বাংলাদেশে যে সকল সাংবাদিকদেরকে হত্যা মামলায় জেলে রাখা হয়েছে, তারা যদি আসলেই হত্যার সাথে যুক্ত থাকেন তাহলে সেটা কোনো বিষয় না। কিন্তু যা আমরা যতটুকু সাধারণভাবে বুঝতে পারি যে এসবগুলো সবই হলো পলিটিক্যাল মোটিভেটেড। আমার একজন সাংবাদিককে কোনো সরকারের সাথে বিমানে চড়ে গেলেই তাহলে তো এখানে সিএনএন এর সাংবাদিক, অ্যাসোসিয়েট প্রেসের সাংবাদিক, বিবিসির সাংবাদিক যারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সাথে বিমান ভ্রমণ করে পৃথিবী ভ্রমণ করেন, তাহলে তো তারাও রাজনৈতিক ভাবে বলা যেতে পারতো যে তাদের অ্যাক্রেডিটেশন বাতিল করতে হবে। সেই কারণে
এক এক করে যে বাংলাদেশ সরকারের বর্তমান বাংলাদেশ সরকারের যে প্রধান উপদেষ্টা উনি ইউনাইটেড স্টেটসে যুক্তরাষ্ট্রে এসে বা যুক্তরাষ্ট্রের প্রভাবশালী পত্রিকাদের প্রশ্ন উত্তরে উনি বলেছেন বাংলাদেশের মানুষের প্রেস ফ্রিডম একদম মুক্ত, যে কেউ প্রশ্ন করবে কোনো সমস্যা নেই, কিন্তু প্রশ্ন করবে যারা তাদের যদি আপনি পরিচয়পত্রই বাতিল করে দেন তাহলে প্রশ্ন করার তো লোক নাই। হ্যাঁ, যে আপনি প্রশ্ন করেন কিন্তু করবেটা কে? সেই জন্য যে 184 জন সাংবাদিকের যে অ্যাক্রেডিটেশন বাতিল করা হলো সেটা নিয়ে ছিল আসলে আমার দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবং সেই প্রশ্নটা শুনে উনি একটু আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা একটু আগে বলেছিলেন, সেখানে আপনি ভিডিওটা এখানে যদি আবার রিলে করতে পারতেন তাহলে দেখতে পারতেন ওনার বডি ল্যাঙ্গুয়েজে কি ধরনের হতাশা ছিল। উনি প্রথমেই বললেন, অন্য সময় বলেন যে এই সংবাদটা সঠিক কিনা আমরা না জেনে বলতে পারবো না, কিন্তু আজকে বলেছেন অন্যভাবে। লক্ষ্য করবেন বিষয়টা দাদা বা যারা শুনছেন তাদের মাধ্যমে বলছি, উনি বলছেন সংবাদটি যদি সত্য হয় তাহলে এটা খুব বিস্ময়কর, আমি অবাক হচ্ছি এই সংবাদটা যদি সত্যি হয়। কারণ তারপরে উনি বলছেন প্রেসিডেন্ট অ্যান্ড অ্যাডভাইজার্স, এই শব্দটা উনি মেনশন করে বলেছেন যে একটা দেশের প্রেসিডেন্ট এবং অ্যাডভাইজারদেরও প্রয়োজন সংবাদ মাধ্যম যারা তাকে প্রশ্ন করতে পারবে এবং তার মাধ্যমে সে বিভিন্ন বিষয় মানুষকে জানাতে পারবে, বিশ্বকে জানাতে পারবে। সেখানে সাংবাদিকদের অ্যাক্রেডিটেশন বাতিলটা খুব গুরুত্ব বলে নেই, খুব ফোর্সের সাথে, মানে খুব ইম্পর্টেন্টের সাথে আমেরিকা এটা সমালোচনা করে। আমেরিকা চায় যে সাংবাদিকরা তাদের কাজ করবে, সে যেই ঘরনার সাংবাদিক হোক না কেন। আপনাকে দাদা আপনাকে একটা জিনিস তুলে ধরি এখানে, সবাই যদিও জানেন, সেটা হলো যে আমেরিকার যে প্রথম সারির যে মিডিয়া সিএনএন এবং আরেকটা হলো ফক্স, তাদের সংবাদ দেখলে আপনি দেখবেন যে একজন শুধুই ডেমোক্রেটদের পক্ষে বলে যাচ্ছে, আরেকজন শুধুই রিপাবলিকানদের পক্ষে বলে যাচ্ছে, অথচ তারা প্রথম সারি। অতএব কি বলবেন বাংলাদেশ যারা পরিচালনা করছেন, একটু পড়ুন, একটু দেখুন, একটু লক্ষ্য করুন যে সাংবাদিকতার যে নিউট্রালিটি সেখান থেকেও। এবং ওয়াশিংটন পোস্ট একটা খুব প্রভাবশালী পত্রিকা, তারা কিন্তু প্রতি 4 বছর পর যখন নির্বাচন হয় তখন তারা প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটকে এন্ডোর্স করে, যেমন নিউ ইয়র্ক টাইমসও করে। তাহলে এন্ডোর্স করে যে এই প্রেসিডেন্ট পদপ্রার্থীর পক্ষে আমরা এই সংবাদপত্র এন্ডোর্স করলাম, সমর্থন জানালাম। এটা হলে তো বাংলাদেশে তাহলে যাদেরকে আপনি এখন তাদের কার্ড বাতিল করছেন, তাহলে তো এটা আমেরিকার এই সংবাদপত্রের স্বাধীনতা কি রোল? আমি কি সঠিক বলছি কিনা দাদা? আপনি একটু নিঃসন্দেহে আমি এখানে একটু সাপ্লিমেন্ট একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে, ধরুন দস্তগীর জাহাঙ্গীর তুগদির ব্যক্তি হিসাবে তিনি একজন ভোটারও, আবার যখন তিনি পেশাগতভাবে যখন সাংবাদিক, তিনি সাংবাদিক। এখন আপনি যে দেশে বসবাস করেন, যে দেশে ভোটার এখন সেই আমেরিকার ভোটার, আপনি নিশ্চয়ই আপনি প্রকাশ্যে বলতে পারেন যে আপনি ভোটটি কাকে দিয়েছেন, অথবা আপনি কোন পার্টিকে সমর্থন করেন। আপনি আগেও পারতেন, এখনো পারবেন। আমি যদি প্রশ্ন করি আপনি ভোটটি কাকে দিয়েছেন, আপনি কি বলবেন? না, আমি আমার কথাটা ইয়ার সাথে যেহেতু আমরা প্রচার করছি বাংলাদেশে, সেই স্বার্থে আমি একটি কথা বলি। আমি এটা নিয়ে একটি ছোট্ট রিপোর্ট করি, উত্থাপন প্রচার করি সেই দিনই, নির্বাচনের দিন। আমার একজন সাংবাদিক, আমার একজন ঘনিষ্ঠ বন্ধু সাংবাদিক, বাংলাদেশি আমেরিকান, যিনি ইয়াতে থাকেন, নিউ ইয়র্ক সিটিতে থাকেন। উনি গত 28 বছর ধরে রেজিস্টার্ড ডেমোক্রেট। আমি সেটাই বলতে চাচ্ছিলাম যে আপনিও তো একজন ভোটার, আপনার তো রেজিস্ট্রেশন, নিবন্ধন করা আছে, আপনি এই পার্টির সমর্থক। সেই হিসাবে আমি শুধু উত্থাপন করলে বুঝতে পারবেন যে উত্তরটা কত ক্লিয়ার। ওনাকে আমি অন দ্য রেকর্ড আমি জিজ্ঞেস করি যে আপনি কাকে ভোট দিয়েছেন। উনি অন ভিডিও বলছেন এবং প্রচারও করেছি, যে বলছেন যে আমি ট্রাম্পকে ভোট দিয়েছি, আমি রিপাবলিকান পার্টিকে ভোট দিয়েছি। তো আমি জিজ্ঞেস করলাম তাহলে আপনার ইতিহাসটা বলুন। তো উনি বললেন যে আমি 28 বছর ধরে এই দেশের রেজিস্টার্ড ডেমোক্রেট, এবং আমার জীবনের প্রথম আমি কিন্তু এখনো ডেমোক্রেট, কিন্তু আমি ভোটটা দিচ্ছি
আমি নিজে ভোটটা দিচ্ছি হলো রিপাবলিকান পার্টির। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু জানতে চাই, একটু অ্যাড করি। যেমন আমাদের জাতীয় সংসদে একটি 70-এর অনুচ্ছেদ আছে যে ইনি যখন যদি যেই পার্টির হয়ে আপনার এমপি হবেন তিনি ফ্লোর ক্রস করতে পারবেন না। এই ক্ষেত্রে আমেরিকার সেই আইনে আপনি রেজিস্টার্ড ডেমোক্রেট, আপনি কি ট্রাম্পকে ভোট দিতে কোনো বৈধতা অবৈধতার কোনো ব্যাপার আছে এখানে? দাদা, প্রশ্নটা ইম্পর্টেন্ট, কিন্তু প্রশ্নটা এটার জন্য প্রযোজ্য নয়। আমি এভাবে বলি, আচ্ছা, বাংলাদেশের সংবিধানের সেই অনুচ্ছেদ অনুসারে যারা নির্বাচিত হয়ে পার্লামেন্টে আসবে, আওয়ামী লীগের এমপি, বিএনপির এমপি হয়ে যারা আসবে বা কোনো পার্টির এমপি হয়ে আসবেন, যে কোনো পার্টির, তারা যদি ওই ফ্লোরে যখন পার্লামেন্টে সংসদে কোনো বিষয়ের উপর ভোটাভুটি হবে সেখানে যদি ফ্লোর ক্রস করেন, অর্থাৎ সে তারা আওয়ামী লীগ বা বিএনপি যে দলীয় সিদ্ধান্ত নিয়েছে ভোট দেওয়ার পক্ষে সেটার বিরুদ্ধে ভোট দেন, তাহলে ওনার মেম্বারশিপ বাতিল হয়ে যাবে। এটা হলো কিন্তু সাধারণ জনগণের জন্য, এমনকি একজন আওয়ামী লীগের মেম্বার যদি বিএনপির এমপি কে ভোট দেয়, দ্যাট ইজ নট এ প্রবলেম। কিন্তু বাংলাদেশে সমস্যা নাই। ইয়েস, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কিন্তু বাংলাদেশের সামাজিক অবস্থানে সে যদি এটা বলে, একজন আওয়ামী লীগের বা একজন বিএনপির যদি বলে আমি তো ভোটটা দিয়ে আসছি তার বিপরীত পার্টিকে, তাহলে সামাজিক ভাবেই রাজনৈতিক ভাবে সে খুব হেয় প্রতিপন্ন হবে। এটাই আমাদের অভদ্রতা, এবং আমরা বলবো এই বিষয়ে আমরা একেবারেই সভ্য নই। সরি বলার জন্য। পার্থক্যটা এখানে পার্থক্যটা আমেরিকা এবং বাংলাদেশের। এই যে পরিবর্তন, এই যে নৈতিক বোধ, এই যে আমার ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ ভোট, এটি আমরা কবে আমেরিকাকে ফলো করতে পারবো? কবে সেই দিনটি আসবে যে আমি জোর করে সাহস করে বলবো আমি ওই পার্টিকে ভোট দিয়েছি, আমি এই পার্টি করি? এখন যদি কেউ বলে রাস্তায় গিয়ে আমি আওয়ামী লীগকে ভোট দিই, আওয়ামী লীগের সমর্থক, তাহলে আওয়ামী লীগের দূষর হিসাবে আমাকে হয়তোবা অনেকের মানে কি বলবো যে কটু কথার শিকার হতে পারি। সেই ক্ষেত্রে আমরা আশা করতে পারি সেই দিনটি আবার আসবে, যেই দিন আমরা আমাদের ইচ্ছাটা প্রকাশ্যে উচ্চারণ করার পরও আমরা কোনো হেনস্থা বা কোনো কটু কথার শিকার হব না। অর্থাৎ এই কালচার, এমন একটা ঐতিহ্য যদি আমরা গড়ে তুলতে পারি, তবেই আমরা মনে করব সত্যি আমরা সুখী একটি জাতি। অবশ্যই দাদা, এবং সেটার জন্য মানব অধিকারগুলোর উপর গুরুত্ব দিতে হবে, এবং মানব অধিকার যাতে লঙ্ঘন না হয় সেই বিষয়গুলোর উপর যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন তাদের খুব গুরুত্বপূর্ণ, এটা তাদের সবচেয়ে প্রাধান্য পাওয়া উচিত যে কোনো ক্রমেই একজন মব জাস্টিস তো ডিক্লাইন করতে হবে। কারণ একজন অপরাধীকে তার শাস্তি পাওয়ার জন্য কোর্ট সিস্টেম রয়ে গেছে, বিচার বিভাগ রয়ে গেছে, এবং সে যতদিন না পর্যন্ত বিচার বিভাগ দ্বারা সে দোষী প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত ওই ধরে নিতে হবে সে নির্দোষ। অতএব এই ধরনের সকল ব্যবস্থা যদি আমরা নিজেরাই ভায়োলেট করি, আমি যদি নিজেই একটা বলি আর এটাকে রেসপেক্ট না করি, তাহলে জনসাধারণের বা আমাদের যে আমাদের যে মুক্তির চিন্তা, যে আমরা যা মত প্রকাশ করব, যাকে খুশি তাকে ভোট দিয়ে আবার সব প্রকাশ সেটা বলতেও পারবো, সেটা এখনো সুদূর পরাহত যদি না আমরা এই প্র্যাকটিসটা শুরু করি উচ্চ লেভেল থেকে, তার মানে সরকার পর্যায়েতে। সরকারকে সহনশীল হতে হবে যে আমাকে যারা ক্রিটিসাইজ করে তারাও এই দেশের নাগরিক, এবং তাদেরকে কোনো ক্রমেই তাদের কোনো মৌলিক অধিকার হরণ করা যাবে না, এবং আমাকে যারা ক্রিটিসাইজ করে তাদেরকে কোনো ট্যাগ পরানো যাবে না। তার অর্থ হলো যে কাউকে
হিন্দু বলে, কাউকে মুসলিম বলে, কাউকে বিএনপি বলে, কাউকে আওয়ামী লীগ বলে তাদেরকে হেনস্থা করা হবে। এটা প্রথমেই চেঞ্জ করতে হবে এই ট্রেডিশনকে, এবং সেটা গ্যারান্টার হিসাবে সরকারে যিনি থাকবেন তাকে গ্যারান্টার হিসেবে কাজ করতে হবে। যখনই কোনো সরকার প্রধান, সেটা অন্তর্বর্তীকালীন হোক আর নির্বাচিত সরকার হোক অথবা অস্থায়ী সরকার হোক, যখনই কোনো সরকার প্রধানের মুখ থেকে বের হবে যে এটা এখন উৎসবের সময়, উৎসবে একটু আধটু এদিক সেদিক হতেই পারে, এটাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয় এই কথা দিয়ে, এবং উৎসাহিত করা হয় যাতে করে মব জাস্টিস হয়, যেটা আসলেই কাম্য নয়। আমি একটা জিনিস আপনার কাছ থেকে পরিষ্কার জানতে চাই, সেটা হচ্ছে স্বাধীনতা উত্তর 1972 সালের পরে, সম্ভবত 73 সালে বাকশাল যখন গঠন হয়, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 4টি পত্রিকা বাদে সব পত্রিকা বাতিল করেছিল, ডিক্লারেশন, 4টি পত্রিকা। তো তাদেরকে বলা হতো স্বৈরশাসক, এই কারণে তাদের একটা ট্যাগ আছে যে তারা গণতন্ত্র অর্থাৎ ফ্রিডম অফ আপনার স্পিচ তার হরণ করেছে। এখন যদি যে 100 বা অর্ধশত অ্যাক্রিডিটেশন কার্ড যেগুলা বাতিল করা হয়েছে, এই অ্যাক্রিডিটেশন কার্ড তো দিয়েছেন দাতা হচ্ছে পত্রিকা কর্তৃপক্ষ, এবং অ্যাক্রিডিটেশন কার্ড পত্রিকার মালিক অথরিটি যাকে যে বিড করার জন্য নিয়োজিত করেছেন সচিবালয়ে, তাকে সেই কার্ডটি দিয়েছে যাতে সে অবাধে সে যাওয়া আসা কভার করতে পারেন। এখন পত্রিকার মালিকরা অ্যাক্রিডিটেশন কার্ড করার জন্য সুপারিশ করেছে, সেটা সরকারের পক্ষ থেকে পিআইডি তাকে দিয়েছিল, একটি বৈধ সরকার। এখন আরেকটি সরকার এসে অর্ধশত বা 100 আপনার অ্যাক্রিডিটেশন কার্ড গণহারে বাতিল করলেন। এখন যেই দুষ্ট ছিল আওয়ামী লীগ সরকার বাকশালের কারণে, অর্থাৎ 4টি পত্রিকা বাদে সকল পত্রিকা উনি বন্ধ করেছিলেন তৎকালীন সরকার। এখন পত্রিকা বন্ধ করেনি, বা পত্রিকাকে যারা সার্ভিস দিচ্ছে এবং জনস্বার্থে যারা দায়িত্ব পালন করবে, সাংবাদিকতার দায়িত্ব, তাদের হাতটি কেটে দিলে তারা এখন লিখতে পাচ্ছেন না, কভার করতে পাচ্ছেন না। তো ওই সময়টার সাথে আর এই সময়টার পার্থক্যটা কি, যদি আপনি আমাকে একটু ক্লিয়ার করেন, কোনো পার্থক্য কি আছে? আমি যে কথাটা এখানে তুলে ধরবো সেটা হলো, সংবাদপত্রের স্বাধীনতাটা হলো একটি মৌলিক অধিকার, সেটাকে বলে মত প্রকাশের মৌলিক অধিকার। কিন্তু আরেকটা টার্ম ব্যবহার করা হয়, সেটা হলো প্রেস ফ্রিডম। সেটা মত প্রকাশের চেয়ে প্রেসটা এই ধরনের ডিফারেন্ট, যে আমরা সাংবাদিকেরা যাতে আমাদের কথাগুলো প্রকাশ করতে পারি, মানে প্রেসের মাধ্যমে প্রকাশ করতে পারি, এবং সেটার জন্য যেই দেশে যেই নিয়ম, সেই নিয়ম আমাদের ফলো করতে হবে, কিন্তু সেটা যাতে সাংবাদিকতার কাজে কোনো ক্রমেই বাধাগ্রস্ত করা না হয়। যখনই একজন সংবাদপত্র কাউকে কোনো একটা দায়িত্বে পাঠান তার আইডি কার্ড দিয়ে, দাদা আপনি কিন্তু আমাকে আইডি কার্ড দিয়েছেন, এবং সেটা আমি স্টেট ডিপার্টমেন্টে দেখাই, যে এই যে আমার আইডি কার্ড দেখাই, আমি ঢুকি, সেটাতে তারা কোনোদিনও বাধা দিচ্ছে না, এবং আপনাকে ফোন করছে না যে এই তুমি কে, ওকে কি কার্ড পাঠালে। এই আমি কার্ডটা এই যে আমার পাশেই আছে, এখনো সামনে যদি ঝুলন্ত থাকতো এখানে অনেকগুলো কার্ড, কিন্তু ওইটা আমার ব্যাগের ভিতরে, কারণ কালকে ছিল আমি ওখানে। এখন দেখেন, আরেকটা হলো যে এই কার্ড দিলে আমাকে কিন্তু বাধা দিচ্ছে না, কখনোই বাধা দিচ্ছে না, হোয়াইট হাউস সহ কোথাও বাধা দিচ্ছে না। কিন্তু আরেকটা বিষয় হলো যে অ্যাক্রিডিটেশন বাই দা গভর্নমেন্ট, এবং গভর্নমেন্ট যদি এটা বাতিল করে দেয় তার অর্থ হলো যে আপনাকে আর ঢুকতে দিচ্ছে না। এটা হলো প্রথম বাধা। সিস্টেমটা তৈরি করতে হবে যে আমার এখানে তোমার প্রবেশাধিকার আমি দিলাম কিনা সেটা বিষয় না, তুমি একটা পত্রিকার প্রেস কার্ড নিয়ে আসছো, সেটাই যথেষ্ট। আসো তুমি পত্রিকাটা, হ্যাঁ। তারপরে তার সরকার যদি খুব হয়, এক্সটেন্ডেড হ্যান্ড থাকে, যেটা খুঁজে দেখার জন্য যে বিশেষবাসী মিডিয়া হাউস এক্সিস্ট করে কি করে না, সেটা তারা পরবর্তীতে অ্যাকশন নিতে পারবে। কিন্তু আমি যখন একটা প্রেস কার্ড ফটো সহ উত্থাপন করি উইথ মাই আইডি, আমার ন্যাশনাল কার্ড, তাহলে এখানে আর কোনো বাধা থাকার কথা না। কিন্তু বাংলাদেশের সিস্টেমটাতে যেখানে আপনি অর্ধশতাধিক না 200-র কাছাকাছি
184 আমার কাছে কিন্তু আমি অবাক হয়ে যাই, আমি দস্তগীর জাহাঙ্গীর অবাক হয়ে যাই। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা, সাংবাদিকতার বয়স 35 বা প্লাস হতে পারে। আমি আপনাকে সুপারিশ করলাম, আপনি অথরিটি হিসাবে আমাকে কার্ডটা ইস্যু করলেন। এখন এই কার্ডটা বাতিল করার রাইট আপনার আছে। যিনি নিয়োগ দিলেন তিনি বাতিলও করতে পারেন, ক্যান্সেলও করতে পারেন। প্রশ্ন হচ্ছে, আমার তো একটি স্বাধীনতা আছে, আমাকে আত্মপক্ষ সমর্থনের কি কারণে যেই প্রক্রিয়ায় আপনি আমাকে কার্ডটা দিয়েছেন সেই প্রক্রিয়াটা বৈধ ছিল কিনা, 200 কার্ড ধারীকে আপনি বাতিল করলেন এবং প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি কোনো শোকজ করেছেন কিনা যে আপনার কি এই কারণে আপনার কার্ডটা আমরা ইস্যু করেছিলাম, আপনার এই কারণে বাতিল করলাম। আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে এতগুলো সাংবাদিককে, পেশাদার সাংবাদিককে একেবারে গণহারে বাতিল করা, এটি একটি নজিরবিহীন ঘটনা আমার এই ক্রান্তিকালে, জীবনের ক্রান্তিকালে এসে। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন? আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে একজন পেশাদার সাংবাদিককে এইভাবে, একজন না, আপনি বললেন 200 কার্ড বাতিল করে দিলেন, কোনো কারণ দেখালেন না, কোনো কারণও দেখালেন না, জানতে পারলাম না, জাতি জানতে পারলো না কি কারণে আপনি বাতিল করলেন। এটি একটি গণতান্ত্রিক দেশে সত্যি আমি আহত না হয়ে পারি না। আপনি কি বলবেন? সুবেদ, অবশ্যই আপনি একজন সিনিয়র সাংবাদিক, বাংলাদেশের সংবাদপত্র জগতে যারা এখন সিনিয়র, আপনারা যারা শুনছেন বা শুনবেন তাদেরকে বলছি, সুভাষ সাহা তো আপনাদেরই প্রাচীন মানে দীর্ঘকালীন কলিগ। ওনার মুখ থেকে যদি হতাশা শুনি, আমি ওনার দীর্ঘকালীন সময়ে প্রবাসী, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আমরা মিডিয়া ভিডিও দিয়ে দেখতে পারি, শুনতে পারি, কিন্তু অনুভব করতে পারি, কিন্তু বাস্তবতাটা আমাদের চেয়ে বেশি জানবেন আপনারা, সুভাষদা সহ বাংলাদেশে সরকারি যে সিস্টেম যেটাকে তারা অনুমোদন করে, এই প্রেস কার্ড নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া, সেসবগুলো সরকার পক্ষ থেকে, মানে সরকারের সেই তথ্য মন্ত্রণালয় থেকে সেটাকে বাতিল করে দেওয়া হয়েছে। সেটা খুব অগণতান্ত্রিক, মানে অগণতান্ত্রিক এই অর্থে যে সংবাদপত্রের স্বাধীনতা সুনিশ্চিত রাখতে হবে। এটা হলো গণতন্ত্রের মৌলিক একটি উপাদান, এবং সেই উপাদানের উপর এটা যেরকম তারপরে সমাবেশের স্বাধীনতার উপর আঘাত করা হয়েছে, এবং বিভিন্ন ভাবে যে বিষয়গুলো এখন চলছে সেটাকে পূর্ণ গণতান্ত্রিক ব্যবস্থাপনার এলিমেন্টগুলো সেখানে আছে কিনা সেটা নিয়ে আসলে প্রতিনিয়ত সবে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমেও দেখছি, বড় বড় গণমাধ্যমে দেখছি, আপনি এমনকি বিভিন্ন নিউ ইয়র্ক টাইমস সহ ভারতের গণমাধ্যম সহ ইংল্যান্ডের গণমাধ্যম সহ বাংলাদেশের বর্তমান পরিস্থিতি সম্বন্ধে সবাই নিউজ করছে। আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটা গতকালকে আমি স্টেট ডিপার্টমেন্টে উল্লেখ করেছিলাম, এই বিষয়টা নিয়ে আপনি যেটা বললেন এখন, এই বিষয়টা নিয়ে আমেরিকার একটি খুব প্রভাবশালী গোষ্ঠী রয়েছে যার নাম হলো কমিটি টু প্রটেক্ট জার্নালিস্ট, কমিটি ফর অর টু প্রটেক্ট জার্নালিস্ট। এই কমিটিরা কিন্তু পৃথিবীর সমস্ত দেশের জার্নালিস্টদের ওয়েবসাইটে আপনি যেতে পারেন, আপনার কি অসুবিধা হচ্ছে তাদেরকে রিপোর্ট করতে পারেন এবং ডেসক্রিপশন পাঠাতে পারেন, তারা আপনার সাথে যোগাযোগ করবে এবং তারা এই সকল নিয়ে অ্যাকশনে পর্যন্ত যায়। এই অ্যাকশনগুলো কি সেটা তো আর তারা সরকার নয় যে তারা কিন্তু সেটাই আমি বলছি যে এই কমিটি থেকে বাংলাদেশ সরকারের প্রধান যিনি, মানে প্রধান উপদেষ্টা ইউনূসকে উনি চিঠি পাঠিয়েছেন বাংলাদেশ সরকার, ডক্টর ইউনূসকে ওনারা অফিসিয়াল যেই চিঠির কপি আপনি সমস্ত গণমাধ্যমে পাবেন ইনক্লুডিং মি, এবং সেটা সেই চিঠির হুবহু কপি তাদের ওয়েবসাইট থেকে আমরা পেয়েছি এবং সেটা বাংলাদেশের সংবাদ হয়েছে। অতএব এটা খুবই গুরুত্বের সাথে পৃথিবী দেখছে যে এত শত, মানে প্রায় 200 সাংবাদিকদের সনদপত্র বাতিল, অ্যাক্রেডিটেশন বাতিল ইজ এ সিরিয়াস ইস্যু পৃথিবীর জন্য, এবং এতে বাংলাদেশ বর্তমান সরকার, যিনি আমেরিকার বলবো যে গুড বুকে ছিলেন বা আছেন এখনো, সেটা ওনার জন্য হ্যাম্পার হবে। অন দ্য টপ অফ দ্যাট
যে আমেরিকাতে ইতিমধ্যে সরকারকে গত বলা যাবে এই জন্য যে জানুয়ারির 20 তারিখ পর্যন্ত তারা জাস্ট ক্ষমতার পালা বদল করবে, হস্তান্তর করবে, ট্রানজিশন করবে। অর্থাৎ আগামী যে সরকার আসবে সেখানে একটা গুরুত্বপূর্ণ পরিবর্তন হচ্ছে। কি পরিবর্তন হচ্ছে? আপনারা যারা আমাকে আসলে শুনছেন, আপনারা যদি কোনো প্রশ্ন থাকে সরাসরি এখানে লিখলে সেটাও আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। বিষয়টা হলো যে বাংলাদেশের বর্তমান সরকার প্রধানের সাথে বিল ক্লিনটন পরিবারের একটা পারিবারিক সম্পর্ক রয়েছে, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সেই শর্তে যখন ডেমোক্রেটিক পার্টি ক্ষমতায় থাকে তখন স্বাভাবিক ওনাদের সাথে ভালো সম্পর্ক থাকে, এবং এই সরকার খুব এনজয় করছিলেন বর্তমান বাইডেন প্রশাসনের সমস্ত সহযোগিতা এবং তার উষ্ণ অভ্যর্থনা, আপ্যায়ন এসবগুলো ছিল এর ভিতরে। কিন্তু এখন যিনি নির্বাচিত হয়েছেন, প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প ইলেক্টের সাথে আমাদের ডেমোক্রেটিক পার্টির যেরকম সাংঘর্ষিক অবস্থা, দা কুমড়া সম্পর্ক, সেরকম ডেমোক্রেটিক পার্টির যারা পুরোধা নেতৃত্বে রয়েছেন তাদের সকলের সাথেই প্রায় ব্যক্তিগত সম্পর্ক, দা কুমড়া সম্পর্ক। সেখানে এটা আমেরিকার পররাষ্ট্র নীতির বিষয় নয়, পরিবর্তনের বিষয় নয়, এখানে পরিবর্তন হয় না। কিন্তু বাংলাদেশ ইস্যুতে ব্যক্তিগত সম্পর্কের পরিবর্তনের কারণে বড় একটি এফেক্ট হবে বলে আমি সহ অনেক বিশ্লেষকরা মনে করছেন। এটা জন্য অপেক্ষা করতে হবে 20 তারিখ পর্যন্ত। আচ্ছা, এবার আসা যাক, আপনি এই নির্বাচন নিউজ কভার করেছেন খুব কাছাকাছি থেকে, এবং আমার মনে পড়ে আমি তখন কলকাতায় ভ্রমণ করি। আমি আপনাকে ফোনে বলেছিলাম রেজাল্ট যখন কাউন্ট হচ্ছে যে কি পরিস্থিতি, তখন আপনি বলেছিলেন যে পেনসিলভেনিয়ার ভোট গণনার উপর ডিপেন্ড করছে এই বৈতরণী পার হবে, এবং শেষ পর্যন্ত আপনার প্রেডিকশনে ঠিক হলো। এই ব্যাপারটি আপনি একটু খোলাসা করেন। আপনি আপনার এই জায়গায় এটার মধ্যে আপনি গুরুত্ব কেন দিলেন এবং এটি শেষ পর্যন্ত হলো? থ্যাংক ইউ সো মাচ এই প্রশ্ন করার জন্য। আমরা নির্বাচনের আগে আপনি কলকাতা যখন ছিলেন, কলকাতা ভ্রমণে আপনি আমাকে ফোন করে এই প্রশ্নটি করেছেন। ওই সময়টা, ওই মুহূর্তটা, আপনার হিসাব নিকাশটা যেইভাবে আপনি সমীকরণটা করেছিলেন যে পেনসিলভেনিয়ার রেজাল্টের উপর ডিপেন্ড করছে চূড়ান্ত হাসি কে হাসবে, এবং সেটি আপনার। জি, একদম একদম সেটা নিয়ে আমি বলার চেষ্টা করছি যে আমেরিকাতে অনেকটা স্থিতিশীল অবস্থা থাকে যে কোন রাষ্ট্রে, কোন অঙ্গরাষ্ট্রে কে জয়লাভ করবে। এটা অনেকটা ট্রেডিশনাল। যেই রাষ্ট্র তো সবসময় কোথাও যেন আটকে গেছে মনে হয়। হ্যাঁ, আপনার ছবিটা একদমই মানে ভিডিওটা রান হচ্ছে না। দাদা, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমি কথাটা বলতে, হ্যাঁ দাদাই আমার কথা শুনতে পাচ্ছেন? দাদা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আমি আপনাকে দেখতেও পাচ্ছি, শুনতেও পাচ্ছি। যে রাষ্ট্রগুলো এমন ভাবে থাকে যেখানে, হ্যাঁ শুনতে পাচ্ছি, এখন শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি এতক্ষণ আপনার জন্য অপেক্ষা করছিলাম যে আমেরিকাতে নির্বাচনের আগেই ট্রেডিশনালি যা আমরা জানি, শুনতে পাচ্ছি, একটু পাচ্ছি, একটু কম আর কি। হ্যাঁ, আচ্ছা, আবার শুরু করি। প্রশ্নটা যেটা ছিল সেটা নিয়ে বলছি যে যুক্তরাষ্ট্রের কোথায় নির্বাচনে কোন স্টেট। হ্যালো হ্যালো, হ্যাঁ দাদা, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওকে, বাস ঠিক আছে। আচ্ছা, তাহলে ওই নির্বাচনে আসলে আগে থেকেই জানা আছে যে কোন রাষ্ট্র রিপাবলিকান এবং কোন রাষ্ট্র ডেমোক্রেট। এটা কিন্তু একটা ট্রেডিশনাল রাষ্ট্র হিসাবে অনেক রাষ্ট্র, কিন্তু কিছু কিছু রাষ্ট্র রয়েছে, অঙ্গরাষ্ট্রের কথা বলছি, কিছু কিছু অঙ্গরাজ্য রাজ্য। এখানে একটা সমস্যা আছে কিন্তু সাংবাদিকদের সারা বাংলাদেশে। রাষ্ট্র, অঙ্গরাজ্য হলো ব্রিটেনে হলো বিভিন্ন রাজ্য নিয়ে ইউনাইটেড কিংডম, আর আমেরিকা হলো ইউনাইটেড স্টেটস। রাষ্ট্র আর রাজ্য হলো কিংডম। সো রাষ্ট্রের অঙ্গরাজ্য বলে 100% প্রথম আলো সহ, এবং এটা
এটা যেহেতু গ্রহণ করে ফেলছে মানুষ, অতএব মানুষ গ্রহণ করার চেয়ে তো বড় সত্য কিছু নাই, তাই না? অতএব এটা তারা ব্যবহার করে, কিন্তু এটা সম্পূর্ণ এই যে পদ্মলোচন কানা চকলাকে পদ্মলোচন, ঠিক না। হ্যাঁ এরকম হলে ইয়ে আর কি। এটা অঙ্গরাষ্ট্র। আমেরিকাতে 50টি অঙ্গরাষ্ট্র, নট অঙ্গরাজ্য। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, গুড। অতএব এটা নিয়ে অন্যান্য সাংবাদিকদেরকে আমি বহুবার বলছি যে আপনারা অঙ্গরাষ্ট্র লেখেন, রাজ্য লেখেন কেন, বলে ওটা লেখা হয়ে যাচ্ছে আর কি। এখন আমরা কি আচ্ছা ঠিক আছে, আমি সেটা আমি না, এটা ভালো বিষয়টা হলো অঙ্গরাষ্ট্র। ইউনাইটেড কিংডম ইন ইউনাইটেড স্টেটস। ইউনাইটেড কিংডম যুক্ত রাজ্য, আর আমেরিকা হলো যুক্তরাষ্ট্র। তাই আমেরিকা যেহেতু যুক্তরাষ্ট্র, তো অঙ্গরাষ্ট্র হবে। শিখলাম 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 না না, আপনার এটা ঠিক আছে, এখন বিষয় ঠিক আছে। রাষ্ট্রগুলো বিভক্ত থাকে, যে এই রাষ্ট্রে সবসময় রিপাবলিকানদের, এই রাষ্ট্রে সবসময় ডেমোক্রেট। যেমন আমি উদাহরণ দেই, ক্যালিফোর্নিয়া সব সময় ডেমোক্রেটরা পাস করবে, নিউ ইয়র্ক সব সময় ডেমোক্রেটরা পাস করবে, এটা করবেই। ঠিক সেই রকম আমেরিকার যে অন্যান্য রাষ্ট্র অঙ্গরাষ্ট্রগুলো রয়েছে মিডলে, এ সকল সব জায়গায় তারা মানুষ অনেক কম, কিন্তু এরা হলো সবই রিপাবলিকান, কিন্তু সেখানে তাদের যে নির্বাচনী কলেজ, সেখানের সংখ্যা, ভোট সংখ্যা কম। দেখা যাচ্ছে পুরা রাষ্ট্রই লাল হয়ে আছে, কিন্তু তাদের নির্বাচনী ভোট কম আছে সেখানে। সো এই নির্বাচনী বিষয়টা ডিপেন্ড করে যেই রাষ্ট্রগুলো আসলে দুদল্যমনতায় ভুগে, যে আমরা কি ব্লু না আমরা কি রেড। সেখানে দেখা গেল যে গত নির্বাচনে 7টি এরকম রাষ্ট্র, যেটা তারা এটাকে ব্যাটল গ্রাউন্ড হিসাবে ইয়ে হলো, যে কোনো পরিসংখ্যানই আসছে না কে জিতবে সেখানে। সেখানে সবাই হলো 1%-এর নিচে প্রতিদ্বন্দ্বিতায়, 50-50 সবাই। এখন সেখানে যখন নির্বাচনের আগের দিন আপনি আমাকে প্রশ্ন করলেন, তখন আমি কিন্তু বলেছিলাম যে 2টি রাষ্ট্রের, অঙ্গরাষ্ট্রের নির্বাচনের রেজাল্টের উপর নির্ভর করবে কে নির্বাচিত হয়ে আসছেন। একটা হলো পেনসিলভেনিয়া, আরেকটা হলো মিশিগান। মিশিগানের বিষয়টা অনেকটা কনফার্ম হয়ে গিয়েছিলাম এই কারণে, কারণ মিশিগানে আরব বংশোদ্ভূত মুসলমানদের 2,50,000-এর উপরে ভোট রয়েছে, রেজিস্টার্ড ডেমোক্রেট। তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যে আমরা প্যালেস্টাইন ইস্যুতে এই বছর বা ইয়াকে ডেমোক্রেট পার্টিকে ভোট দেব না, আমরা প্রয়োজন বোধে আমরা ইয়াকে ট্রাম্পকে ভোট দেব, তোমরা যদি প্যালেস্টাইনের বা গাজায় এই যুদ্ধ বন্ধ না করো। কিন্তু তারা যুদ্ধ বন্ধ করতে অক্ষম হয় বা সক্ষমতা লাভ না করাতে এই 2.5 লক্ষ ভোট পেয়েই কিন্তু ট্রাম্প মিশিগানে জয়লাভ করে। 2.5 লক্ষ ভোটই ব্যবধান সেখানে, একদম 2.5 লক্ষ। এবং ট্রাম্প নিজে তার জয়লাভ বক্তৃতায় কিন্তু আরবদেরকে ধন্যবাদ জানিয়েছেন। এটা আমেরিকান ইতিহাসে ফার্স্ট টাইম যে মুসলমান ভোট তাদের নির্বাচনে এফেক্ট করেছে, এবং নির্বাচিত সরকার সেটা, নির্বাচিত প্রেসিডেন্ট সেটা তার প্রথম বক্তৃতায় প্রকাশ করেছেন এবং বলেছেন, আর স্বীকৃতি দিয়েছেন, স্বীকার করেছেন, ওপেনলি স্বীকৃতি দিয়েছেন। থ্যাংক ইউ সো মাচ। এবং দ্বিতীয় আরেকটা, শুধু সেই অঙ্গরাষ্ট্রের ভোটেই কাজ হতো না যদি না আরেকটি বড় অঙ্গরাষ্ট্রতে জয়লাভ করতেন, সেটা ছিল পেনসিলভেনিয়া। এটা ছিল আমার অভিজ্ঞতা, আমি বলেছিলাম, এবং সেটাই ঘটেছে। সেটার পিছনে আরেকটা কারণ রয়েছে, দেখেন 7টি অঙ্গ রাষ্ট্রেই কিন্তু ট্রাম্প জয়লাভ করে, 7টিতেই, বিশাল ব্যাপার, মানে বিশাল। এবং আরেকটি বিষয় হলো যে যেটা হলো ভূমিধস বিজয় বলা যাবে, কারণ সাধারণত আমেরিকার যেই দল প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় আসে, যে দল, পার্লামেন্টের বিপরীত দল দখল করে। প্রেসিডেন্ট এবং পার্লামেন্টের নির্বাচন একই সময়ে হয়, যদিও আবার অন্য আছে, সেটার একটা ব্যাখ্যা আছে, প্রতি বছর হয়, বাট সবচেয়ে বড় অংশটুকু এই একই সময় হয়। সেখানে এই বছর কিন্তু 2টি পার্লামেন্টের উচ্চ এবং নিম্ন কক্ষ রিপাবলিকানদের দখলে, তার মানে ট্রাম্পের হাতে। অর্থাৎ ট্রাম্পের কাছে এমন ক্ষমতা আসছে যেটা গত বছর ছিল না। গতবারে ট্রাম্প ছিলেন ক্ষমতায়,
পার্লামেন্ট মানে যেটাকে আমেরিকান কংগ্রেস বলে, কংগ্রেস তার হাতে ছিল না। তাতে করে পার্লামেন্টের কংগ্রেসের সাথে ট্রাম্পের যুদ্ধ অবস্থা থাকতো এবং অনেক সময় সরকারও বন্ধ হয়ে যেতে হয়েছিল, কারণ প্রতি বছরের সরকারের খরচ পাশ করে পার্লামেন্ট, এবং পার্লামেন্ট তাকে অনেকবারই নাকানি চুবানি খাইয়েছে যে সরকারের খরচ পাশ করে নেই, অতএব অনেক কিছু বন্ধ করতে হয়েছে। সেটা অনেক প্রেসিডেন্টের সময় হয়, এটা কোনো অস্বাভাবিক ঘটনা না। তবে এই মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা রয়েছে, তার পার্টি যেহেতু তাদের কংগ্রেসকেও দখলে নিয়েছে এবং উনি ক্ষমতায় এসেছেন, যেটা ইতিহাসের প্রথম রাষ্ট্রপতি যার বিরুদ্ধে অনেকটাই মনে করেন কোর্ট থেকে তার বিরুদ্ধে রায় পর্যন্ত আছে। এই 26 তারিখে ওনার জেলে যাওয়া না যাওয়া নিয়ে ঘোষণা হওয়ার রায় হবে। সেই রকম একজন ব্যক্তি ল্যান্ডস্লাইড ভিক্টোরি, অর্থাৎ বুঝতে পারছেন যে এখানে আভ্যন্তরীণ পলিটিক্স এবং আন্তর্জাতিক পলিটিক্স এর শিকার হয়েছেন কামালা হ্যারিস, এবং ভোটাররা যারা ডেমোক্রেট পার্টিকে সাপোর্ট করে না কিন্তু ট্রাম্পকেই অল্টারনেটিভ হিসাবে, কারণ ট্রাম্প অনেকগুলো ভালো কথা বলেছেন নির্বাচনের আগে যে উনি বলেছেন আমি ক্ষমতায় নেওয়ার সাথে সাথে যুদ্ধ বন্ধ করে দেব। এটা আমেরিকানদের সাথে সাধারণ মানুষের কাছে গেছে, কারণ যুদ্ধ মানেই তো অস্ত্র ব্যবসা, মানে টাকা তো সরকারকে দিতে হয়, ট্যাক্সের টাকা। অর্থাৎ যুদ্ধ করে দেওয়ার পক্ষে যারা, তারা সমানে ইয়াংরা তার পক্ষে ভোট দিয়েছেন। আপনি জানেন যে আমেরিকার প্রত্যেকটি স্টেটে ইউনিভার্সিটি, বড় বড় ইউনিভার্সিটি গুলোতে গাজাতে যুদ্ধবন্ধের জন্য সমানে আন্দোলন হয়েছে, এবং সেই আন্দোলনের রেজাল্ট কি হলো? এই ছাত্রদেরকেই বহিষ্কার হয়েছে, অনেক ছাত্র তাদের স্কুল করতে পারে নাই, এরকম অনেক ঘটনা ঘটেছে, যেটা বলেছে যে সেখানেও আমি যাতে একটি সুষ্ঠু সমাধান হয় সেটার চিন্তা করব এবং সেই ব্যবস্থা আমি নেব। ইমিগ্রেশনের বিষয়ে একটা জিনিস এখানে আমি উল্লেখ করতে চাই, যেটা দাদার আসলে কথা বলার কথা, যিনি আমাদের প্রধান সেই আলোচক ছিলেন কালকে। ছোট্ট বিষয় আমি শুধু তুলে ধরি, প্রথমবারের নির্বাচিত ট্রাম্প আর এবারের নির্বাচিত ট্রাম্পের মধ্যে রাত এন দিন তফাৎ। প্রথমবারের নির্বাচিত ট্রাম্পও কথা যত না বলতেন, কারণ উনি একজন বিজনেস মোগল, উনি একজন মিডিয়া মোগল, উনি কিন্তু মিডিয়াতে সেই ছোটকাল থেকেই ওনার টক শো হতে হতে ওনার জড়তা নেই, কথা বলতে জড়তা নেই, এবং সেই কথা একজন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে কথার যে গুরুত্ব, যে কথা বললেই সেটা রাখতে হয়, সেই রকম অনেক কথার স্খলন হয়েছে, যেটা গত বছর আমরা দেখেছি। সেটার পরিসংখ্যান আমি তুলে ধরতে চাই। বারাক ওবামার সময় যতগুলো না ইমিগ্রেন্ট বা যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার হয়েছেন, তার চেয়ে অনেক কম, রেকর্ডে অনেক কম বহিষ্কার হয়েছে ট্রাম্পের সময়, কিন্তু এটা কেউ বলে না। ট্রাম্পের সময় উনি কিন্তু তখন বলেছিলেন, কিন্তু কাজটি করেননি। উনি বলেছেন কিন্তু কাজটি ওনার সময় সবচেয়ে কম হয়েছে। এবং বলেছেন অমুক এতগুলো মুসলিম স্টেটের তাদের ভোট দেওয়া কি জানি ভিসা বন্ধ, কিন্তু আসল তো ঘটেনি। এখন উনি ঘটেনি, বড়, কিন্তু এখন একটি কথা আছে, বাজারে চালু আছে, যে মিস্টার ট্রাম্প একজন আনপ্রেডিক্টেবল প্রেসিডেন্ট মেন। এখন তিনি কখন কি বলেন এবং তা রক্ষা করেন বা করেন না, এই নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বে ছিল গত টার্মের বেলায়। এইবার কি আপনারা মনে করেন যে তিনি যা যা বলেছেন তা তা করবেন? বলা এক জিনিস আর করা এক জিনিস। আমার কত স্বপ্ন, প্রেসিডেন্ট, আমেরিকার প্রেসিডেন্টের যেরকম সুপ্রিম পাওয়ার রয়েছে অনেক কিছু করার, কিন্তু তার অবস্ট্রাকল রয়েছে হাজার হাজার। আমেরিকার উনার উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ দুই, পার্লামেন্টের দুই কক্ষ উনার দখলে থাকলেও এখানে কিন্তু বাংলাদেশের মতো নয় যে ক্রস করা যাবে না। এখানে দেখবেন যে বিভিন্ন ইস্যুতে দুই দলের নেতা মেম্বাররা এক হয়ে ভোট দিচ্ছে, এমনকি বিরুদ্ধে ভোট দিচ্ছে, ডেমোক্রেটদের বিরুদ্ধে ভোট দিচ্ছে, রিপাবলিকানরা রিপাবলিকানদের বিরুদ্ধে ভোট দিচ্ছে। ইমিগ্রেশন ইস্যুটা একটা সিরিয়াস ইস্যু ফর আমেরিকা, কারণ আমেরিকা কিন্তু চলবে না ইমিগ্রেন্ট না হলে, চলবেই না। আমি কিন্তু এই কথাটা আমি যে বলছি, যারা আমাকে এখন শুনছেন ভবিষ্যতে শুনবেন বা
আমেরিকা ইমিগ্রেন্টের দেশ, কারণ এখানে যে ধরনের কাজগুলো আছে সেই কাজগুলো করতে গেলে ইমিগ্রেন্টদের লাগবেই, হ্যাঁ, লেবারটা লাগবেই, ম্যান পাওয়ার লাগবেই। এই ম্যান পাওয়ার এবং সস্তা ম্যান পাওয়ার। যে একজন ইমিগ্রেন্টের নতুন আসতে থাকে একদম $10 নিচে পার আওয়ার দিয়ে কাজ করানো যায়, যেটা দিয়ে তার জীবন চলে না, কিন্তু সে যেহেতু অভ্যস্ত নর্থ আমেরিকান লাইফে সেটা চালিয়ে নিতে পারে। অতএব ব্যবসায়ী ডোনাল্ড ট্রাম্প, যিনি রিয়েল এস্টেট ব্যবসার সাথে সারা জীবন যুক্ত ছিলেন, যেখানে কনস্ট্রাকশনের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গায় এই নতুন ইমিগ্রেন্টরা কাজ করেন, এই সবগুলো উনার খুব ভালো জানা আছে। অতএব বিষয়টা আমার ধারণা মতে, আমি এই ধারণাটা শেয়ার করতে চাচ্ছিলাম না, যাতে, কারণ আমি জীবনে 2টা ধারণা আপনার সাথে শেয়ার করেছিলাম এবং 2টাই ঘটলো। অতএব এটা যাতে আমার তৃতীয়তা, আমার ধারণাটা হলো যে আমেরিকাতে যে সকল ইমিগ্রেন্টরা ক্রিমিনাল অ্যাক্টের সাথে যুক্ত, ক্রিমিনাল কাজের সাথে যুক্ত, তাদের উপর খড়গ অচিরেই নামবে। এটা হলো আমার ধারণা। আমি নামবেই, আবার আমাকে কেউ বলে দেন না যে আমি কোথা থেকে জানলাম, আমি জানি না, কিছুই আমি জানি না। আমার ধারণা যে যারাই কোনো না কোনো ভাবে কোনো ধরনের ক্রাইমের সাথে যুক্ত যারা নয়, তাদের কোনো বিপদের সম্ভাবনা নেই, এটা আমার ধারণা।